এই সেক্টর অনেক ভালো, একটা মানে লাভবান একটা ব্যবসা যদি করতে পারা যায়, বোঝা যায়। কিন্তু ডেইরি ফার্মে যে আপনার কি বলে না করতে পারে, তার জীবনে কিছু করা সম্ভব না মনে হয়। তাই এটা লাভবান ব্যবসা ডেইরি ফার্ম। শুনেন, শিক্ষিত একটা ছেলে যদি আপনি জব করেন কত টাকা বেতনই পাবে, আর যদি আপনার সংসারে সব কাজ করে আপনার কয় ঘন্টা লাগে, 8 ঘন্টা ডিউটি করা লাগে অফিসে, 9টা 5টা, ঠিক আছে, সেখানে আপনি 4 ঘন্টা সময় দিলে কিন্তু তাকে ডবল লাভ হবে। একটা জব করা আছে, স্বাধীন ব্যবসা। ইচ্ছা হলো ঘরে গেলাম, ইচ্ছা হলে গেলাম না, গরু খাবার টাবার দিয়ে আমার কোনো কাজ নাই। কিন্তু আমার মনে হয় যে আপনার নিজস্ব ব্যবসা করা মানে গরুটা লাভজনকই। আমাদের একটা প্রজেক্ট আছে দুগ্ধ সমবায় সমিতি, ওনারা আমাদের 50 জন মানে 50 জন সদস্যকে 2 লাখ করে টাকা দিয়েছেন। টাকা দিয়ে ওদের শর্ত ছিল যে আপনার দুইটা গাভী বাচ্চা কিনবেন, ওদের দুধ হবে, তারপর আপনার আস্তে আস্তে সুদ করবেন। এখানে খুব সুদ নেয় না বলেই চলে, 3% সার্ভিস চার্জ নেয়। তারপর আস্তে আস্তে ওখান থেকে আস্তে শুরু হয় আমার জীবনের খেলা শুরু। আপনার 7ম বাংলাদেশ গেমস 4টে স্বর্ণপদক পেয়েছি। আপনার ন্যাশনালে টোটাল জাতীয় পর্যায়ে 19টা মনে স্বর্ণপদক পেয়েছি। আর আপনার দ্বিতীয় সাইকেলিংয়ে দিল্লিতে অনুষ্ঠিত, সেখানে 2টা ব্রোঞ্জ পদক পেয়েছি। আছে অনেকগুলা, 128টা পদক আছে টোটাল 128টি। এটা হচ্ছে সাইক্লিংয়ে, তাই তো? জি, সাইকেলিংয়ে। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে, যেখানে সেবিকা মণ্ডল নামের একজন নারী উদ্যোক্তা ডেইরি খামার করে তার পরিবারের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। আজকে আমরা আপনাদেরকে যার গল্প শোনাতে নিয়ে যাচ্ছি, সেই সেবিকা মণ্ডল একজন সত্যিকারের যোদ্ধা। তিনি ছিলেন দেশ সেরা অ্যাথলেট। জাতীয় পর্যায়ে অসংখ্য পদক তিনি জয় করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তার রয়েছে বেশ কিছু পদক। ছিলেন দেশের অন্যতম সেরা সাইক্লিস্ট। তবে তিনি শুধুমাত্র তার এই অ্যাথলিট পরিচয়েই থেমে থাকেননি। তার পাশাপাশি তিনি এখন একজন অন্যতম সফল নারী উদ্যোক্তা, এবং তিনি দেখিয়েছেন নারী হয়েও কিভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সালটা 2019। করোনা তখন মহামারী আকারে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীব্যাপী। সেবিকা মণ্ডলও তখন তার একমাত্র চাকরিটি হারিয়ে ফেলেন। কিন্তু হতাশ না হয়ে তিনি শুরু করেন 4টি গরু দিয়ে একটি ডেইরি খামার। সেই যে শুরু, তারপর আর কখনোই তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। সেবিকা মণ্ডল তার ডেইরি খামারটি পরিচালনা করেন একেবারেই দক্ষ হাতে। জমি থেকে ঘাস সংগ্রহ থেকে শুরু করে ঘাস কাটা, গরুগুলোকে ঘাস খেতে দেওয়া, দুধ সংগ্রহ, এর পাশাপাশি আপৎকালীন সময়েও তিনি কিন্তু সাইলেজ বা গরুর খাবার সংরক্ষণ করে রাখেন। এটি আসলে তাকে অন্য যে কোনো খামারি থেকে আলাদা করেছে। আর শুধুমাত্র তিনি একাই সফল হবেন এই ভাবনা থেকেও তিনি বেরিয়ে এসেছেন। পাশাপাশি তিনি তার এলাকার অসংখ্য নারীকে উদ্যোক্তা হতে পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতাও তিনি করে থাকেন। বার্থা গ্রামে তারা গড়ে তুলেছেন দুগ্ধ সমবায় সমিতি নামের একটি সংস্থা, যার মাধ্যমে তারা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং একে অপরের সাথে বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা কিংবা খামার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। আজকে আমরা সেবিকা মণ্ডলের সাথে কথা বলে তার উদ্যোক্তা হওয়ার যে জার্নি এবং কিভাবে তিনি একজন এত সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলেন, তার পিছনের গল্পও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনার যারা ডেইরি খামার করে সফল উদ্যোক্তা হতে চান, তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডেইরি সেক্টরে সফল হওয়া মোটেও সহজ কথা নয়। এ সেক্টরে এসে অনেকেই ব্যর্থ হয়েছেন এবং তাদের মূলধনও হারিয়ে ফেলেছেন। কিন্তু কিভাবে সেবিকা মণ্ডল এই ডেইরি খামারেই সফলতার দেখা পেলেন, চলুন আমরা এখন শুনব সেই সেবিকা মণ্ডলের মুখেই তার সফলতার গল্প। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেবিকা মণ্ডলের প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তার প্রতিটি কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় দর্শক, আমাদের সামনে আছেন সেবিকা মণ্ডল এবং আমরা আছি তার ডেইরি খামারে, যে খামারটি অবস্থিত মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে। আমরা সেবিকা মণ্ডলের মুখেই শুনব তার এই ডেইরি খামার গড়ে ওঠার গল্প বা তার যে জীবনের যে পিছনের গল্প রয়েছে। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আমরা যথেষ্ট ভালো। আমরা আজকে আপনার খামারে এসেছি এবং আপনার মুখে আমরা শুনছিলাম আপনার সফলতার গল্প, বা আপনি খামারটা যে শুরু করেছিলেন সেই গল্পগুলো আমরা শুনছিলাম এবং আমরা এটাও শুনছিলাম যে আপনি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন পদকপ্রাপ্ত অ্যাথলেট। তো আমরা আপনার মুখে সব কিছুই শুনবো। শুরুতেই আমরা একটু আপনার এই খামার সম্পর্কে শুনি। এই খামারটি আপনি কবে গড়ে তুলেছিলেন? 2019 সনে শুরু করেছি। আচ্ছা, যখন করোনা শুরু হয় তখন আমি একটা জব করতাম। জব যখন আপনার বন্ধ হয়ে যায় তখন এসে গরু পালা শুরু, 4টা গরু আমি শুরু করেছিলাম। শুরু করেছিলাম, এখন এই পর্যায়ে আমি ভালো আছি। গরু লালন পালন 4টা গরু দিয়ে শুরু ছিল। শুরু করেছিলেন কি জাতের গরু দিয়ে? হলিস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের, তাই না? তো 19 সাল থেকে চিন্তা করলে এখন 2026, অলমোস্ট 7 বছর। জি, 7 বছর একেবারে কম সময়ও না, অনেক সময়, তাই না? তো এই দীর্ঘ সময় ধরে আপনি ডেইরি খামারের সাথে আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সেক্টরে আসলে কতটা সম্ভাবনা রয়েছে? এই সেক্টর অনেক ভালো, একটা মানে লাভবান একটা ব্যবসা যদি করতে পারা যায়, বোঝা যায়। কিন্তু ডেইরি ফার্মে যে আপনার কি বলে না করতে পারে তার জীবনে কিছু করা সম্ভব না মনে হয়। তাই এটা লাভবান ব্যবসা ডেইরি ফার্ম। আচ্ছা, না আপনি যেটা বলছিলেন যে ডেইরি খামারে যথেষ্ট লাভ আছে, এটা আমরাও জানি, বাট চ্যালেঞ্জও তো কম না মনে হয়, তাই না? হ্যাঁ আছে, চ্যালেঞ্জ তো আছেই। চ্যালেঞ্জ তো মোকাবেলা করে যে উঠতে পারবে সেই তো আপনার লাভবান হবে। আচ্ছা, কি ধরনের চ্যালেঞ্জ আপনি এই 7 বছরে ফেস করছেন যেগুলো আপনার কাছে মানে মনে হয়েছে যে যথেষ্ট? প্রথম পর্যায়ে আমাদের খাবারের সমস্যা ছিল, এখন যেটা নেই। তারপর আপনার অসুখ বিসুখ হয়, যেমন আপনাদের এতদিন আমাদের সরকার কিন্তু আপনার বিনা কেউ ভ্যাকসিন দেয়নি। এখন এবার আবার আপনার করোনার দিছে, আপনার লাম্পি ভ্যাকসিন দিছে এবং খোলা রোগের ভ্যাকসিনগুলো দিছে। কিছু কিছু মেডিসিনও আমাদের দেয় সরকার থেকে, সেদিক থেকে আমরা একটু ভালো আছি। প্রথম দিকে তোমরা পেতাম না, আমাদের একটু সমস্যা ছিল। তার মানে অনেক সমস্যা আছে, শুধু যে আপনার লাভ তা না, এর মধ্যে অসুবিধাও অনেক আছে। সব মিলিয়েই আছে, ভালো আছে ডেইরি ফার্মটা। কিন্তু দুধের যে দাম বর্তমান সময়ে, আপনাদের এখন খাবারের দাম তো অনেক ঊর্ধ্বমুখী, তাই না? সেক্ষেত্রে দুধের দামটা যদি আরেকটু ভালো হতো তাহলে কি আপনাদের সুবিধা হতো? দুধের দাম ধরলে মনে হয় আপনার যদি লেবার দিয়ে কাজ করে তাহলে এখানে লাভ করতে পারবে না। দুধের যে দামের অবস্থা, দুধ আপনার 1 কেজি ভুসির দাম হলো আপনার 50 টাকা, 1 কেজি দুধের দাম 60 টাকা, বৃষ্টি হলে 45 টাকা। এই দিক দিয়ে খামারে একটু সমস্যা। আচ্ছা, দুধের দাম খুবই কম। সেক্ষেত্রে আপনারা কি খামারের যে লাভ, এটা দুধের উপরই বেশি নির্ভরশীল নাকি হচ্ছে যে বাছুর বা বাচ্চা যেটা পান সেটার উপর নির্ভরশীল? আচ্ছা, আপনার বছর শেষে দুটা গাভী বলে 2টা বাচ্চা হয়, 2টা বাচ্চা 2 লাখ টাকা বিক্রি করা যায়। সংসারে কাজ করে এটা যথেষ্ট লাভ সম্ভব। হ্যাঁ, আমরা যখন খামারে আসছিলাম আমরা দেখতেছিলাম যে আপনি ঘাস কাটছিলেন, বা খামারের পুরো পরিচর্যা মনে হয় আপনাকে কেন্দ্র করেই হয়, তাই না? আমরা দুজন করি। আমার হাজবেন্ড সকালের দিকে করে যায়, সকালের দিকে দোকানে চলে যায়, আমিও বিকালের দিকটা আমার করতে হয়। আপনি খামারের কি কি কাজ করেন? আমরা সবই করি দুজনে। বিকালের মনে করেন বিকালে ঘাস কাটা ওর দায়িত্ব, সকালে ওর, বিকাল আমার দায়িত্ব ঘাস কাটার। আপনি ঘাসও কাটেন? হ্যাঁ। বাহ, খুবই ভালো। তো আমার লেবারও আছে, ছোট্ট একটা লেবার আছে, ভ্যান নিয়ে আসে, আমি ঘাস কেটে ভ্যানে উঠাই দেই, ও ভ্যান নিয়ে আসে। আছে লেবার আছে একটা ছোট্ট বাচ্চা। ওকে, খুবই ভালো। স্কুলে পড়াই, ও থাকে আমার কাছে। আর দুধ সংগ্রহ বা দুধ বিক্রয় এই বিষয়গুলো আসলে এটা আমার জন্য খুব মানে কঠিন একটা ব্যাপার। দুধ আমাদের বাজারে বিক্রি করা সম্ভব না। চায়ের দোকানে দিই, সেখান তো সবসময় মূল্য পাওয়া যায়। মাঝে মাঝে চায়ের দোকান বন্ধ থাকে, তখন খুব বিপদে পড়তে দুধটা নিয়ে। আচ্ছা, দুধ সংগ্রহ করেন কে? আমি, আমার হাজবেন্ড দুজনেই করি। বিকালে আমি একা করি, সকালে দুজনেই করি। আচ্ছা, এখন আপনাদের এখানে যে গরুগুলো আছে সবগুলো তো ফ্রিজিয়ান জাতেরই, জি তাই না? তো আপনার কাছে কি মনে হচ্ছে যে ডেইরি খামার শুরু করতে গেলে জাত তাহলে আমরা ফ্রিজিয়ানটাই বেস্ট হবে না? হ্যাঁ, ওটা হলো আপনি কি দুধে ভালো হয়, দুধে ভালো হয়। আপনার হলো ফ্রিজিয়ান জাতটা কি আপনার সব আবহাওয়ায় সেটেল থাকে, সমস্যা হয় না। আচ্ছা, বুঝতে পারছি। নিম্ন আপনার 15 লিটার দুধ না হলে গরু পেলে লাভ হবে না। মিনিমাম 15 লিটার দুধ হতে হবে। আচ্ছা, লাভ হবে না গরুতে। আর গরু যখন সংগ্রহ করবে, মানে খামারটা যখন শুরু করবে,
সেক্ষেত্রে আসলে কি রকম গরু দিয়ে শুরু করবে? উনি কি বাছুর কিনবে নাকি হচ্ছে গাভী কিনবে, না কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করবে? বাচ্চাদের শুরু করবে। কেমন বয়সের সেক্ষেত্রে? মনে করেন 10 মাস। 10 মাস। 10 মাস হলে আপনার 2 মাস পারলে বা 3 মাস পালার পরে হিটে আসবে, তাহলে আপনার 1 বছরের মধ্যে আপনি বাচ্চা দিবে। আর ছোট বাচ্চা কিনলে এখানে লস, তখন আপনি হিটে আসতে সময় লাগে, তখন খামার একটু হতাশ হয়ে পড়ে যে না এটাও হবে না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো ডেইরি করতেছেন, আপনার কি ফ্যাটেনিং প্রজেক্ট আছে বা গরুকে মোটা তাজা আপনি করেন না? আমার নাই। আচ্ছা, তো যেগুলো সার বাচ্চা হয় সেগুলো কি করেন আপনি? সেগুলো আমি পাইলে বড় করে বিক্রি করে দিই। বিক্রি করে দেন? বাড়ির বাচ্চাদের শুধু বিক্রি করি। সেটা কেমন, মানে কি রকম বড় করে? ওই আপনার অবস্থা বুঝে যে একটা বিক্রি, একটা সার হয়েছিল বাড়িতে, ওটা 3,86,000 টাকা বিক্রি করছি। ও আচ্ছা। 22 মাস বয়স ছিল তখন 3,86,000 টাকা বিক্রি করছি। ওরা আবার আপনি 9 লাখ কয়েকটু জানি বিক্রি করছে। আচ্ছা, ডেইরি নাকি ফ্যাটেনিং, মানে এটার মধ্যে কোনটার আপনার কাছে সুবিধা অসুবিধাগুলো কোনটার কি মনে হয়? আমার ডেইরিটাই মনে হয় বেশি ভালো হয়, কারণ ষাঁড় গরু পালা মহিলাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, আর মানে আপনার গাভী পালে কোনো ঝামেলা নেই, এরা ঝামেলা করে না, খাবার দাও ঘুমায় থাকে। আর ষাঁড় গরু তো আপনি যখন ছুটে গেলে তো আর সেটা ধরা সম্ভব না, তখন ছেলে মানুষ লাগে ষাঁড় গরু পালতে হলে, বুঝতে পারছি। সম্ভব না। আচ্ছা, না খুবই ভালো বলেছেন। তো একজন নারী হিসাবে বা একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনার বাংলাদেশের যে সামাজিক অবস্থান বা আমাদের ওভারঅল আমাদের যে সংস্কৃতি, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন ছেলে মানুষই হচ্ছে এরকম উদ্যোগ নিতে অনেক ক্ষেত্রে পিছু পা হয়, যে মানুষ কি বলবে বা এই সেক্টরে যে আমি কতটুকু ভালো করতে পারবো, বা অনেকে আছে শিক্ষিত যারা যুবক আছে তারাও দেখা যাচ্ছে যে একটা হীনমন্যতায় ভুগে, যে আমি গরু পালন করব, এটা অনেকে অনেকভাবে নিবে। ঠিক আছে, আপনি আপনার এই লাইফে এরকম কোনো কিছু ফেস করেছেন কিনা, আর যদি করে থাকেন সেগুলো কিভাবে আপনি ওভারকাম করেছেন? করেছি কি, আপনার একটা কাজ করতে গেলে মানুষ তো বলবেই ভালো কাজ করতে গেলে মানুষ পিছনতে টানবেই, সেটা তো আপনার মানে নিয়ে যাওয়া যাবে। যেমন আমাকে অনেক বলে, দিদি এখনো কি আপনি গরুই পালবেন? গরু তো পালবই, এই হলো অবস্থা। আর ভালো একটা কাজ করতে গেলে মানুষ বলবে যে ওইটা পিছনে আগাতে দেবে না, গরু পালবো, এটা একটা হীনমান। কিন্তু গরু পালা যে কত ভালো বা কত ভালো কাজ, এটা যে পুষে সেই বলতে পারবে। না, সেটা তো অবশ্যই। আপনি তো একজন মা, আপনি বলছিলেন যে আপনার মেয়ে, বড় মেয়েটা হচ্ছে ইংলিশে অনার্স করছেন। হ্যাঁ, জি। তো এরকম যারা আপনার সন্তান সমতুল্য, যারা এরকম যুবক, যারা উদ্যোক্তা হতে চায়, বা অনেক মহিলা মানুষ বা নারীরাও আসছে, তাদের উদ্দেশ্যে আপনার মানে কি বার্তা? শুনেন, শিক্ষিত একটা ছেলে যদি আপনি জব করেন কত টাকা বেতনই পাবে? আর যদি আপনার সংসারে সব কাজ করে আপনার একটা কয় ঘন্টা লাগে? 8 ঘন্টা ডিউটি করা লাগে অফিসে, 9টা 5টা। ঠিক আছে, সেখানে আপনি 4 ঘন্টা সময় দিলে কিন্তু তাকে ডবল লাভ হবে। একটা জব করার স্বাধীন ব্যবসা, ইচ্ছা হলো ঘরে গেলাম, ইচ্ছা হলে গেলাম না, গরু খাবার টাবার দিয়ে আমার কোনো কাজ নাই। কিন্তু আমার মনে হয় যে আপনার নিজস্ব ব্যবসা করা মানে গরুটা লাভজনকই। আচ্ছা, অনেকেই বলছেন যে খামার করে লস হচ্ছে, গরু পালন করা লাভজনক না, বা আমরা শুধুমাত্র ইউটিউবে বা বিভিন্ন প্রতিবেদনেই এরকম সফলতার গল্প দেখি, বাট বাস্তবতা অনেকটাই ভিন্ন। তো তারা কেন লস করছে মনে হয়? মানে তাদের ফলসগুলা কোন দিকে হতে পারে? ওরা মানে আপনার করতেছে না, মন দিয়ে গোড়া পুষে না, যে কিভাবে কি করতে হবে। যেমন গরু এখনো বর্ষাকাল, আমি খাবার রেডি নেই, তখন খাবারটা কোথায় পাবো? ঠিক আছে, তখন ওদের হাহাকার যে না, তখন বেশি দামে খাবার কিনতে লস হয়ে যায়। কিন্তু গরু পুষতে হলে আমার আগে খাবার রেডি রাখতে হবে, খাবারটাই বেশি দরকার গরু পোষার জন্য। আচ্ছা, যেমন বর্ষাকালে কদিন বৃষ্টি হলো, যদি খাবার না থাকে গরুগুলো কি করে খাবার দেবে? চাল দোকানে বেলা গরুর খাবার কিন্তু দোকানে গেলে পাওয়া যায় না। যারা আপনার এইসব চিন্তা ভাবনা না করে তাদের গরুপের লস হয়, আর যারা এইসব চিন্তা ভাবনা করে গরু পুষে তাদের লস হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে তাদের ম্যানেজমেন্টে কিছু সমস্যা ত্রুটি আছে, তাই না? খাবারের বিষয়টা যেহেতু আপনি বললেন, আপনার গরুগুলোকে আপনি কি ধরনের খাবার খাওয়াচ্ছেন বা কখন কি খাওয়ান, ঘাস কতবার দেন বা দানাদার কিভাবে দিচ্ছেন, একটু আপনি বলেন আমাদের। আমার সকালে আপনার ঘাস দিই, ঘাস খাওয়ার পরে কিছু দানাদার খাবার দিই, বিকালে সেম 2বার খাবার দিই আমি। বিকালে আপনার ঘাস খাওয়ানোর পর দানাদার খাবার দিয়ে দিই, আর বাড়তি কিছু আমি খাওয়াই না। আচ্ছা, বুঝতে পারছি। আমরা দেখছিলাম যে আপনার এখানে পাশে কিছু সংকটকালীন মুহূর্তে বা আপৎকালীন মুহূর্তে যেন খাবারের যথেষ্ট মজুদ থাকে, সেই জন্য আপনি কিছু খাবার এখানে স্টক করে রেখেছেন। সেই সম্বন্ধে একটু বলেন, আপনি এটা কখন করেন বা কিভাবে করেন বা কোন জিনিসগুলো রাখেন?
এখন আমি ভুট্টা গাছ রাখি। ভুট্টা গাছ যখন আপনার ভুট্টার সিজনে ভুট্টা গাছ রেখে দেই, আর মানে যেটা সাইলেজ, যেটা সাইলেন্স করে রেখে দিই। আর যখন দেখি নেপিয়ার আমাদের খাবার বাড়তি আছে, খাওয়ান লাগবে না, ওটি আপনি সাইলেন্স করে রেখে দেই। যখন বৃষ্টি হয় তখন তো আপনি ঘাস কেটে খাওয়ান যায় না। ঘাস কেটে খাওয়ালে তখন আপনার গরুর পেটে সমস্যা হয়ে যায়, ঘাস কম করে। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনি বৃষ্টির সময় গরুর ঘাস কাটে খাওয়াই না, তখন এই সাইলেন্সগুলো খাওয়াই। এটাতে আপনার রেজাল্ট কেমন পান? ভালো। আচ্ছা, আপনি খড় খাওয়ানোর চেয়ে ভালো, খড়ের চাইতে বেটার। বেটার। আর এই যে খামার করছেন একজন নারী উদ্যোক্তা, এই হিসেবে আমাদের সরকারিভাবে বা অন্য কোনোভাবে কি ধরনের সাপোর্ট পান? আমাদের একটা প্রজেক্ট আছে দুগ্ধ সমবায় সমিতি, ওনারা আমাদের 50 জন মানে 50 জন সদস্যকে 2 লাখ করে টাকা দিয়েছেন। টাকা দিয়ে ওদের শর্ত ছিল যে আপনার দুইটা গাভী বাচ্চা কিনবেন, ওদের দুধ হবে, তারপর আপনার আস্তে আস্তে শোধ করবেন। এখানে সার্ভিস চার্জ নেয় হলো আপনার 3%। সেখানে 3% মানে কি আপনার শর্ত হলো এরকম, আপনি 2টা বকনা বাচ্চা কিনবে, তাদের আপনার বাচ্চা দিবে, দুধ বিক্রি করবে, আস্তে আস্তে আপনার টাকাটা পরিশোধ করবে। এই শর্তে আমাদের দিয়েছে 50টা ফ্যামিলি। আচ্ছা, এরকম সুযোগ সুবিধার ক্ষেত্রে, কারণ বিশেষ করে যখন একটা খামারি যখন নতুন উদ্যোগ নেবে তখন তো তাদের মূলধন এটা একটা বড় ইস্যু হয়ে যায়। অবশ্যই। তো সেই ক্ষেত্রে এইরকম সুবিধাগুলো আসলে কোথায় পাওয়া যায় বা কিভাবে আপনারা এটা পেয়েছেন, মানে কোথায় যোগাযোগ করেছেন? অধিদপ্তর থেকে মানিকগঞ্জে 2টা সমিতি দিয়েছেন, আমরা পেয়েছি এটা দিঘ ইউনিয়ন পেয়েছে একটা, 2টা। 38টা উপজেলায় মনে হয় 50টা সমিতি আছে বাংলাদেশে, তার মধ্যে মানিকগঞ্জে 2টা সমিতি আছে। তাহলে আপনাদের এই সমিতিটার নাম কি বললেন? দুগ্ধ সমবায় সমিতি। দুগ্ধ সমবায় সমিতি, এটা তো অবশ্যই রেজিস্ট্রেশন করা, তাই জি না? জি। আচ্ছা, এই দুগ্ধ সমবায় সমিতির আন্ডারে কতগুলো ফ্যামিলি বা কতজন খামারি আছেন? আমাদের 50টা ফ্যামিলি আছে। 50টা। তাদের কি সংখ্যক গরু আছে তাদের বাড়িতে? হ্যাঁ, এরকম সবারই 2-4টা করে আছে? না, 4টা করে গরু আছে, 4টা 3টা এরকম আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। শুরুতেই বলছিলেন যে আপনি একজন সাবেক ন্যাশনাল পর্যায়ের খেলোয়াড় বা ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি বিভিন্ন পদক জয় করেছেন। সেক্ষেত্রে যে জিতার যে একটা তাড়না সেটা তো আপনার মধ্যে ছিল, বা লড়াই করার যে মানসিকতা সেটাও ছিল। তো সেদিক থেকে আপনি অবশ্যই লাকি যে আপনার ওই বিষয়গুলো আপনার ভিতরে ছিল। তো আমরা একটু শুনতে চাই আপনার সেই পিছনের গল্পটা, কিভাবে আপনি এই ইয়েতে ছিলেন, বা শুরুটা কিভাবে হয়েছিল, বা কোথায় কোথায় আপনার পদকগুলো আপনি জয় করেছেন, বা কোন সেক্টরে, সেই বিষয়টা আমাদেরকে একটু বলেন। আমার বাবা ছিলেন একজন হাডুডু খেলোয়াড়। ছোটোবেলাতে উনি খুব উৎসাহ দিতেন আমাকে। আমি প্রথম জুনিয়র ন্যাশনাল করি অষ্টশিশনে, অষ্টশিশনে জুনিয়র ন্যাশনাল করি। তারপর আস্তে আস্তে ওখান থেকে অষ্টশিতে শুরু হয় আমার জীবনের খেলা শুরু। আপনার 7ম বাংলাদেশ গেমস 4টে স্বর্ণপদক পেয়েছি। আপনার ন্যাশনালে টোটাল জাতীয় পর্যায়ে 19টা মনে হয় স্বর্ণপদক পেয়েছি। বাহ, অনেক। আর আপনার দ্বিতীয় সাইকেলিংয়ে দিল্লিতে অনুষ্ঠিত, সেখানে 2টা ব্রোঞ্জ পদক পেয়েছি। এই আপনার নর্মাল টুকটাক অনেক পদক পেয়েছি, কিন্তু আপনার জাতীয় পর্যায়ে আপনার ব্রোঞ্জ আছে, গোল্ড আছে অনেকগুলা। 128টা পদক আছে টোটাল 128টি। এটা হচ্ছে সাইক্লিংয়ে, তাই তো? জি, সাইকেলিংয়ে। আচ্ছা, তো এখন তো আপনি সেখান থেকে অবসর নিয়েছেন, তাই না? ওই খেলাধুলার মধ্যে আর ওইভাবে নাই। তারপরও কি কোনোভাবে সম্পৃক্ত আছেন আমাদের সাইকেল ফেডারেশনের সাথে? আপনার মেম্বার, হ্যাঁ, ওখানে আছি, আর এমনি কোথাও নেই। আচ্ছা, কিন্তু আপনার যে খেলার যে মেধা ছিল বা যে একটা দক্ষতা ছিল, সেটা তো তাহলে আমাদের দেশের মানে যারা আপকামিং যারা আসতেছে তারা তো পাচ্ছে না। তাহলে এখন অনেকটা আমারও সমস্যা আছে, আমি সময় দিতে পারি না। দ্বিতীয়ত মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ওরকম করে, মানে যখন যে দল আসে সেই দলের সদস্য ঢুকে পড়ে, ওখানে আমি ঢুকতে পারি না। আচ্ছা, ওইভাবে আমি আছি। আমার বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের মেম্বার আমি বর্তমানে। আচ্ছা, আপনি তো সাইকেলিংয়ে ছিলেন। সাইকেলিংয়ের বিষয়টা আমরা জানি, বাট ওইভাবে আমরাও বলতে পারবো না যে এই সেক্টরে বা এই ফিল্ডে কারা হচ্ছে মানে ওই লেভেলের জিনিয়াস। যেমন আমরা যদি ফুটবলের কথা বলি, আমরা মেসির কথা বলতে পারবো। আমরা ক্রিকেটের কথা যদি বলি, আমরা সচিন টেন্ডুলকারের কথা বলতে পারবো, ঠিক আছে, বা এইরকম। তো সেই ক্ষেত্রে এই ফিল্ডে যেহেতু আপনি ছিলেন, আপনার আইডল কে ছিল, বা আপনি কাউকে কি ফলো করতেন? বা ওই সময় তো এতটা আসলে টিভি বা ইন্টারনেট ছিল না, এরকম ছিল না, আর তারপরে কি কারোর নাম শুনতেন যে উনি বা এই দেশের এরকম কেউ ছিল যাকে আপনি ফলো করতেন, বা আপনার কোচেরা যার কথা বলতো, এরকম কেউ কি ছিল? আপনার নাম মনে পড়ে? মানে আমার কোচ ছিল আব্দুল কুদ্দুস, উনি আমার কোচ ছিলেন। উনি আমার পুরা প্র্যাকটিস করাইছেন। উনি মানে গুরু বললেও চলে, আমি ওনাকে মামার বলে ডাকতাম। উনি আমার সবকিছু এই সাইকেলিং জগতে। আচ্ছা,
কিন্তু ওইভাবে ইন্টারন্যাশনালি কাউকে ফলো করা বা কারোর না, আমার সম্পর্কে সমস্যা ছিল কি, আমি যখন 97-তে সাইকেল আগে অ্যাথলেট করতাম, 97 সাইকেলিং চলে গেলাম। আমি যাওয়ার পরে নতুন সাইকেল, আমাদের তো ব্রেক নাই সাইকেলে, পায়ে প্রেশার দিয়ে স্লো করতে হয়। তো আমি যখন গেলাম, তখন ছিল হলো আপনার মাঠ, মোহাম্মদপুরের মাঠে ফুটবল খেলতেছিল। বল আসার পরে আমি পোল্ট্রি খাই পড়ে যাই। যে যারা সিনিয়র ছিলেন ওরা আমাকে বললো যে তোরে তো হবে না। সেই একটা জেদ, যে হবে না মানে কি, দেখবো। হাঁটু ছিলে গেল। যাওয়ার পরে আপনার তারপর থেকে মানে কারণ না, উনি আমাকে, যে কুদ্দুস মামা, উনি আমাকে যথেষ্ট করেছেন। ওনার অনুপ্রাণে আমি এখানে আসছি সাইকেলিং জগতে সাফল্যতা। খুবই ভালো। খেলাধুলার ওই পরিচয়টা তো আপনার আছেই, এখন আপনার আরও একটা পরিচয়, সেটা হচ্ছে আপনি একজন সফল নারী উদ্যোক্তা, সফল খামারি। ঠিক আছে, তো অনেক কথা বললাম আপনার সাথে, আপনার সফলতার গল্প আমাদের খুবই অনুপ্রাণিত করলো। আপনি কি কিছু বলতে চান এর পাশাপাশি, বা আমাদের যারা তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে যদি আপনার সর্বশেষ কোনো মেসেজ বা কোনো কথা থাকে আমাদের আমি উদ্দেশ্যে? শুধু মহিলাদেরই বলবো, মহিলা উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন, তারা সংসারের পাশে 2টা গরু যদি পুষেন, বছরে তাদের আর হাজব্যান্ডের কাছে টাকা দিতে হবে না, যে আমার খরচের জন্য টাকা দাও, বাচ্চা কাচ্চা মানুষ করবো, এদের জন্য টাকা দাও। একটা মহিলাই যথেষ্ট, 2টা করে গরু পুষতে পারলে আর বেশি কিছু লাগে না। এটাই আমাদের সবার জন্য বার্তা। খুবই ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা চাই যে আপনার খামারটা আরও সফল হোক, আরও এগিয়ে যাক। কি স্বপ্ন আছে আপনার এখন, যেহেতু 7 বছর হয়ে গেছে, সামনে কি স্বপ্ন আপনার? সামনে হলো আমার সামনের জায়গাটা আমি আপনার বের করবো সামনে। এখন গরুর খামার করার চেষ্টা করছেন, বড় আপনার 7টা পালা যাবে ওখানে। কিন্তু আমার সামনের সমস্যা, মেয়েটা আমার মাস্টার্স করার জন্য বিদেশ পাঠাবো, একটু থেমে আছে, যে কিছু করতে পারতেছি না। মেয়েটার একটা গতি করতে পারলে তারপর আপনার আরও বড় পরিসরে করবেন, যাবো, এই চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সেবিকা মণ্ডলের মুখে তার সফলতার গল্প। আমরা আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্বদেশ এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।